নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি লেখিকা প্রতিভা বসুর একটি ছোট উপন্যাস। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি লেখিকা প্রতিভা বসুর মনের ময়ূর উপন্যাসের প্রথম পর্ব। অনুসুয়া। আজ অনুসুয়ার বিয়ে। করগের টিনের দোচালা ঘরের সরু শিক দেয়া 1 হাত চওড়া 1.5 হাত লম্বা খুপড়ি জানালার বাইরে বকুল গাছের ঝিরিঝিরি পাতায় চোখ পাঠিয়ে অপরিসর ঘরের একফালি সিমেন্ট চটা মেঝের উপর চুপচাপ শুয়ে কত কথা মনে পড়ল তার। এতদিন পরে, এত দুঃখ লাঞ্ছনার অলিগলি পেরিয়ে তবে কি সত্যি সত্যি ভাগ্য তাকে দয়া করল? ভাগ্য? চোখের কোণে যেন এক ফোঁটা কৌতুক জমে উঠল। আর মোড়া ভাঙতে ভাঙতে হাসি ফুটল একটু। নিজের হাতের দিকে তাকালো। সাদা শাঁখা হলদে সুতোর বন্ধনে তার হাতের বন্ধনই হয়েছে আজ। ভাগ্যেরই তো প্রতীক। রক্তের মতো লাল পাড় কোড়া শাড়ির একটা অদ্ভুত গন্ধ ঘিরে আছে তাকে। বাবা কিনে এনেছেন অধিবাসের শাড়ি, গায়ে সিল্কের ব্লাউজ। এটা ওরা পাঠিয়েছে তত্ত্ব হিসেবে। তত্ত্ব হিসেবে আরো অনেক কিছুই এসেছে সেখান থেকে। কাশ্মীরি কাজ করা ট্রের উপর থরে থরে সাজানো সব বহুমূল্য শাড়ি, ব্লাউজ, সেমিজ, পেটিকোট, আঙুর কাঠের নরুন খোদাই বাক্স ভরা সুগন্ধি রুমালের রাশি, দামি সেন্ট, প্রসাধন সামগ্রী, নানা রঙের রাইটিং প্যাড, একটি সোনা বাঁধানো ছোট্ট মেয়ে কলম পর্যন্ত। কলমটাও বেশি কাকা তখনই নিয়ে নিয়েছেন, তাঁর বড় দরকার। আবার একটু হাসির রেখাপাত হলো অনসুয়ার মুখে। উঠে বসল সে। সমস্ত শরীরে মনে কি অসম্ভব ক্লান্তি। সমুদ্রের ঢেউয়ের মতো অফুরন্ত, অনন্ত। এ কি আর কোনোদিন ফুরবে? কখনো কি মুক্তি পাবে সে এই অপরিসীম ক্লান্তি থেকে? কাল সারা রাত এক বিন্দু ঘুমোতে পারেনি। আজ থেকে জীবনের বাকি রাতগুলোতেও আর কোনোদিন তার ঘুম হবে কিনা কে জানে। নাকি এমন ঘুম আসবে দু চোখ ভরে যে ঘুম ভেঙে আর কখনো জেগে উঠবে না সে। আহ, কথাটা ভাবতেও কত আরাম। বিয়ে হচ্ছে তার চৈত্র মাসে। চৈত্র মাসে কখনো বিয়ে হয় হিন্দু শাস্ত্রে? কিন্তু তার আবার শাস্ত্র। এমন অরক্ষণীয়া কন্যার যে কোনো মাসের যে কোনো তিথিতে যে কোনো তারিখেই বিয়ে হতে পারে। শাস্ত্র তো মানুষেরই সৃষ্টি। ভেঙে গড়ে সুবিধে মতো বিধান তো তাঁরাই দেবেন। চৈত্র মাসের ঝরা পাতার মতো তাকেও তাই আজ এ সংসার থেকে ঝরিয়ে দেবার বিধান দিয়েছেন তাঁরা। কর্পোরেশনের লাগানো ঘূর্ণি গাছ থেকে গুঁড়ি গুঁড়ি হলদের রেণু ছড়িয়ে পড়ল বাতাসে। জানলা দিয়ে এক ঝাপটা অনসুয়ার গায়ে এসেও লুটিয়ে পড়ল। ঘরের মেঝেটা হলদে কার্পেট হয়ে গেল। জোড়া তক্তাপোষের পাড়ের ঢাকনি দেওয়া বিছানাতে ঢাকাই বুটি হল। আকাশ থেকে তারারা সব খসে পড়ল নাকি দিনের আলোয় টিকতে না পেরে তাদের অন্ধকার ঘরে? তবু তো এ ঘরে একটা জানলা আছে পশ্চিমে, যে জানলা দিয়ে আকাশে চোখ পাঠিয়ে ঈশ্বরের মুখোমুখি হবার চেষ্টা করছে অনসুয়া। যে জানলা দিয়ে হলদে রেণুরা খুশি হয়ে ঝরে পড়ছে তাদের ঘরে, তার গায়ে, তার যুগল শয্যায়। এক চিলতে রোদ এসে স্থির হতে পারছে তক্তাপোষের পায়ার উপর। এই ঘরে এই দুটি তক্তাপোষে তার 2 ভাইকে নিয়ে মা ঘুমন। আর এইখানে, এখন যেখানে নতুন পাটির ওপর বেলা 3টের অসময় এতক্ষণ ধরে শুয়ে শুয়ে আলস্যে সময় কাটাচ্ছে সে, এখানে একটা মাদুর বিছিয়ে সে নিজে শোয়। আর বাবা ওই ঘরে, উঠোন পেরিয়ে রান্নাঘরের পাশে। সে ঘরে জানলা নেই, আলো নেই, হাওয়া নেই। সে ঘরে তাদের বাসন থাকে, ঘুঁটে থাকে, আবর্জনা স্তূপ থাকে সে ঘরে। উপায় কি? এই 2টি ঘরের দামই 20 টাকা। 20 টাকা! ধীরে ধীরে থেমে থেমে মনে মনে উচ্চারণ করল অনসুয়া। প্রত্যেক মাসেই 20টা টাকা বাড়িওয়ালার হাতে তুলে দিতে
তার কি কষ্টই না হয়। মাঝে মাঝে বাকি পড়ে, তখন অশান্তির শেষ থাকে না। বাড়িওয়ালার চোখ রাঙায়, উঠিয়ে দেবার চেষ্টা করে। কেনই বা করবে না? এখন কি 20 টাকায় পাওয়া যায় এরকম বাড়ি? অনুসুয়ার করুণ মুখ আরো করুণ হয়ে ওঠে। হাতে পায়ে ধরতে যেতে হয় বাড়িওয়ালা স্ত্রীর। সে অবশ্যই অনেকদিন চেষ্টা করেছে বাবাকে এই ঘরে, এই মেঝের উপর বিছানা করে দিতে। বাবা রাজি হননি। জবাবে কখনো কখনো অশ্রাব্য ভাষায় খিঁচিয়ে উঠেছেন, কখনো বা বেদনায় ভেঙে পড়েছেন। আজ এই ঘর সম্পূর্ণ তার জন্য আজ যুগলসজ্জা বিছানো হয়েছে ওই তক্তাপোষের ওপর নতুন তোষক বালিশ পেতে। অসুস্থ মা ধুকে ধুকে নিজের হাতে রচনা করেছেন আজ এই শয্যা। আর সেদিকে তাকিয়ে একটা অসহ্য যন্ত্রণার ঢেউ অনুভব করেছে সে বুকের মধ্যে। তাড়াতাড়ি দৌড়ে এই পাড়ের ঢাকনা বিছিয়ে দিয়ে সে দৃশ্যের উপর জবনিকাপাত করেছে। অসহ্য, অসহ্য, কত অসহ্য! তার কাকে বোঝাবে? কেই বা বুঝবে? কিন্তু কেন অসহ্য? এই বিবাহ কি তাদের দিনরাত্রির সম্মিলিত প্রার্থনারই যৌতুক নয়? তার 17 বছর বয়স থেকে সুদীর্ঘ 33 বছর বয়স পর্যন্ত সবাই মিলে এছাড়া আর অন্য কি প্রার্থনা করেছে তার জন্যে? সে নিজেও কি কত রাতে নির্ঘুম চোখে তাকিয়ে তাকিয়ে এই প্রার্থনাই করেনি? তবে আজ তার কিসের ভয়, কিসের দুঃখ? আজ তো তার পরম ভাগ্যের দিন, পরম মুহূর্ত। আর কয়েক ঘন্টা পরেই সে সংসারের আর 5টা মেয়ের মতো নিষ্কলঙ্ক একটি বিবাহিত মেয়ে, এক ভদ্রলোকের বিবাহিতা স্ত্রী। সত্যিই কি কোনো একটি পুরুষ নামধারী জীবের স্ত্রী হতে যাচ্ছে সে? স্ত্রী। গরিব হোক, অন্ধ হোক, খঞ্জ, মূর্খ, কুৎসিত, নামগোত্রহীন, যেই হোক, যার সঙ্গেই হোক না, কেবল একটা বিয়ে হোক শুধুমাত্র, এই চেষ্টাতেই কত গলদঘর্ম হয়েছে নবীনাশবাবু। কাকা সাহস জুগিয়েছেন পেছনে দাঁড়িয়ে, কিন্তু কেউ বিয়ে করতে রাজি হয়নি তাকে। এগিয়েছে অনেকে, পেছিয়েছে শেষ পর্যন্ত সবাই। সত্যি তো, যারা নেবে তারা জেনে শুনে ফুটো হাঁড়ি কিনবে কেন? ফুটোটা অবশ্যই কাকা আগাগোড়াই গোপন করতে চেয়েছিলেন। তিনি যে তার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, পরম সুহৃদ। কিন্তু মা রাজি হননি। ভাঙা ভাঙা গলায় কেবলই বলেছেন, না না, তা হয় না ঠাকুরপো। শেষে কি মারধর খেয়ে মরবে মেয়েটা? মরুক মরুক, ওর তো মরাই উচিত। তবু মা জল ভরা চোখে মাথা নেড়েছেন সজোরে। বাবা মাটিতে চোখ রেখে চুপ। শেষের দিকে বাবাও সেই চেষ্টাই করেছেন, মাও সায় দিয়েছেন তাতে। কাকা ইন্ধন জুগিয়েছেন সেই সদিচ্ছায়। কিন্তু ভেঙে দিয়েছে অনুসুয়া নিজে। অসম্ভব। সব গোপন করে এরকম ভাবে নিজেকে গছানো কিছুতেই কোনো রকমই সম্ভব নয় তার পক্ষে। কত অপমান, কত অসম্মানিত নিঃশব্দে সহ্য করেছে সে, কিন্তু এটা কিছুতেই পারেনি। আর তা নিয়ে কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত নিগ্রহই ভোগ করতে হয়েছে তাদের কাছে। এমনকি 10 বছরের ছোট বোনটাও টিটকিরি দিতে ছাড়েনি, যাকে বলতে গেলে সেই মানুষ করেছে মায়ের উত্তাপ দিয়ে। শীতের রাত্রিতে নিজে পাতলা শাড়ির আঁচলে গা ঢেকে যাকে জীর্ণ পুরনো লেপ দুভাঁজ করে জড়িয়ে দিয়েছে গরম হবার জন্য। দিক, এখানে অনুসুয়া আপন বুদ্ধিতে অটল। কাকা একদিন সুখবর আনলেন একটা। সব কথা জেনেও কোনো এক দয়ালু ভদ্রলোক নাকি বিয়ে করতে রাজি হয়েছেন তাকে। আশ্চর্যের কথা। বাবা চকিতে চোখ তুলে তাকালেন, একটু চুপ করে থেকে বললেন, কারা? কোনো বিষয়ে আগ্রহ দেখাবার মতো উৎসাহ আর তার অবশিষ্ট ছিল না। ইস্ত্রি করা শার্টের কলার খুঁড়তে খুঁড়তে কাকা বললেন, আমার এক মক্কেল। সাগ্রহে এগিয়ে এলেন মা। রোগে ভুগে ভুগে তিনি ছোট্ট হয়ে গেছেন, দারিদ্র্যের ছাপ পড়েছে সারা শরীরে। বড় বড় দুটি চোখের পাতা যেন সবসময় বুঝে আসতে চায়। তবু এই একটা খবরেই তার সমস্ত প্রাণ শক্তি উদ্দীপিত হয়ে উঠল। কে কে ঠাকুরপো? কাকা উদাস গলায় আবার বললেন, আমার এক মক্কেল। বাবা বললেন, বেশ, তাহলে আপনার অমত নেই?
না, অমত কিসের? কথা দিতে পারি, দাও। ছেলেটি কি করে ঠাকুরপো? এটা মার প্রশ্ন। কি করে? কাকা ছোট করে হাসলেন। কি করে না? কলকাতা শহরের অর্ধেক ব্যবসায়ী তো তার। তাহলে খুব ধনী লোক বলো? নিশ্চয়ই। কি জাত? জাত দিয়ে আপনার দরকার কি? আপনার মেয়ের কি কোনো জাত আছে? না না, জাত ফাত আমি মানব না, মানব না, চেঁচিয়ে উঠলেন বাবা। নিজের জাতের ঠিক নেই, তার জন্য আবার জাতের দোহাই। আমি তোমাকে বলছি বিকাশ, তেলি মুচি হাড়ি ডোম সুঁড়ি বেনে যাই হোক, যাই হোক, একটা বিয়ে ঠিক করে দাও তুমি, আমি আপদ বিদেয় করে বাঁচি। কাকা মাথা নাড়লেন, গলার আওয়াজ ঈষৎ নিচু করে বললেন, তবে আর দেরি করে লাভ কি? কিছু না, ওরা এজন্য টাকাও দেবে কিছু। কত চাইব বলুন তো? টাকা? কথাটা বুঝতে পারলেন না বাবা। টাকা দেবে কেন? এই আর কি, বিয়ের খরচ টরচ। বিয়ের খরচও ওরা দেবে? সব সব, আমি বলছি কি আপনাকে। ছুঁচলো চোখে হাসলেন কাকা। আর অবিনাশ বাবুর চোখে খুশির বদলে কেমন একটা উদ্বেগ নেমে এলো। নিষ্প্রভ দৃষ্টিতে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন চুপ করে। বিকাশ আবার হাসলো একটু শব্দ করে। ভয় পাওয়ার কিছু নেই, চাপ দিলে 2-5 হাজার টাকাও আমি বার করে আনতে পারি আপনাদের জন্য। 2-5 হাজার? মা চোখ কপালে তুললেন। ওরা কারা? এসব বিষয় মেয়েদের মাথা না গলানোই ভালো। তাহলে আমি আজই ওদের মেয়ে দেখাতে নিয়ে আসি, কি বলেন? কাকা বাবার দিকেই চোখ পেতে রাখলেন। মুখ নামিয়ে নিলেন অবিনাশবাবু। তোমার কথা আমি ভালো করে বুঝতে পারছি না বিকাশ। আমার মেয়েকেই কেউ নিতে চায় না, তার উপরে অত টাকা দিয়ে। আপনার বোঝা উচিত। না, আমি বুঝতে পারছি না। বৌদি, তুমি কি এখান থেকে একটু যাবে? উনি থাকুন না, ওর সামনেই বলো না। হঠাৎ যেন বাবার গলা অনেকটা মৃদু এবং অনেক বেশি দৃঢ় শোনালো। বাবার রকম সকম থেকে সহসা দ্বিধান্বিত হয়ে পড়লেন কাকা। ডান হাতের আঙুল বাঁ হাতে খুঁটতে খুঁটতে বললেন, এ তো আজকাল হামেশাই হচ্ছে। এসব মেয়েদের জন্য কত আশ্রম, কত প্রতিষ্ঠান, আপনি তো বিশেষ খোঁজ খবর রাখেন না কিছু। আর দেখতে একটু ভালো টালো। কানের কাছে মুখ নিয়ে কি ফিসফিস করলেন। সঙ্গে সঙ্গে গরম তেলের জলের ছিটে পড়ল। চিরবির করে উঠলেন বাবা। হ্যাঁ, তুই মেয়ে বিক্রির কথা বলছিস নাকি আমাকে? হ্যাঁ, টাকা দিয়ে কিনে নেবে ওরা? হ্যাঁ? কাটা কোয়ের মতো ছটফট করে উঠে দাঁড়ালেন। তুই না ওর কাকা? তুই না একদিন আকাশ পাতাল করে ওকে ঘরে ফিরিয়ে এনেছিলি? সেই তুই আজ এ কথা বললি? সেই তুই আজ ঘরের মেয়েকে বাজারের? ছি 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 ছি, এ কথা বললি তুই? বলতে পারলি? এমন একটা অসৎ প্রস্তাব তুই মুখে আনতে পারলি ওর সম্বন্ধে? বাবার এই অপ্রত্যাশিত উত্তেজিত ব্যবহারে কাকা চমকালেন প্রথমটায়। শেষে মুখ হারি করে বললেন, ওর বিয়ে এই উপায় ছাড়া হবে না, কেউ নেবে না আপনার মেয়েকে। না হয় নাই হলো, তবু আমি বাপ হয়ে এত বড় সর্বনাশর করতে পারবো না বিকাশ। একটু থামলেন, ভাঙা ভাঙা গলায় বললেন, ওর অনেক ভালোই তো আমি তোর পরামর্শে এ পর্যন্ত করে এসেছি। আর থাক, তুই যা, আর কোনো হিতাকাঙ্ক্ষা করিস নে ওর জন্যে। তারপর জোরে জোরে উঠোনময় পায়চারি করতে লাগলেন তিনি। সারা জীবনে ভাইয়ের মুখের ওপর এই প্রথম বোধহয় এত কথা বলতে পারলেন। মুখ কালো করে উঠে যেতে যেতে কাকা বললেন, বেশ। তারপর সেই যে তিনি গেলেন, আর এলেন না। আসলে হয়তো খুশি হলেন না আসবার এই অচিলাটুকু গ্রহণ করতে পেরে। যত কমই আসুন, তবু তো সংস্রব থাকলে বিপদের সময় অবিনাশবাবু হাত পাততে যান তাঁরই কাছে। তাছাড়া তিনি 5টি মেয়ের বাপ, সেটাও তো দেখতে হবে। পরিবারের এত বড় একটা কলঙ্ক যে মেয়ে তার পিতামাতার সঙ্গে সংস্রব রাখলে বলা কি যায় তার মেয়েদের যদি তিনি যোগ্য পাত্রে বিয়ে দিতে না পারেন? কর্তব্য তো তিনি সবই করেছেন,
আর কত? স্নেহান্দ অগ্রজের অনুগত অনুজ হিসেবে শাসন করেছেন ভাইজিকে। জাত রক্ষার অত বড় দায়িত্ব বীরত্বের সঙ্গে সম্পাদন করেছেন। চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে এনেছেন ঘরে। তবু আরও? বেলা 3টের পরন্ত রোদ্দুরের দিকে তাকিয়ে চোখ জ্বালা করল অনসূয়ার। বকুল পাতারা ঝিরঝির করে কাঁপল। তার চোখের পল্লবও কেঁপে উঠল থরথর করে। বুক ভরা কত মেঘ, তবু জল কই এক ফোঁটা। কাল সারা রাত ধরে কেঁদেছেন মা। কতকাল পরে মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠেছেন, কেঁপে উঠেছেন বারে বারে। যত নিষ্ঠুরতা করেছেন বছরের পর বছর, সব তাঁর চোখের জলের ধারা হয়ে গলে পড়েছে গাল বেয়ে। বালিশ ভিজে গেছে। কেন? দেয়ালে তাকিয়ে অস্ফুটে ঠোঁট নাড়ল অনসূয়া। এই তো মার আকাঙ্ক্ষিত দিন। কত প্রার্থনার ফল তাঁর। 33 বছরের গালের হাড় ওঠা মেয়ের আজ বিয়ে। তবু তার কেন এই কান্না, কেন এই ত্রাস? কত তো বিপত্নিক আছে, কত হৃদয়বান আছে সংসারে। কেউ কি এই হতভাগিনীকে একটু জায়গা দিতে পারে না? এই কথা তো কত সহস্রবার উচ্চারণ করেছেন তিনি। তবে কিসের এই শোক? মাদুর পেতে চুপচাপ কত রাত পর্যন্ত বাবা বসেছিলেন বারান্দায়। তাঁর চোখেও কি কাল জল ছিল না? কেন? এমন সুখের দিন আর কবে এসেছে তাঁদের জীবনে? অনসূয়া, নগণ্য, অপাংতেয়, অনাদৃত, যাকে দেখলে আত্মীয় পরিজন মুখ ফেরায়, বন্ধুরা হাসে, আঙুল দেখায় লোকেরা, এমনকি নিজের মা বাপ পর্যন্ত যার মুখের দিকে তাকাতে ঘৃণাবোধ করে, সেই অনসূয়ার বিয়ে। বিয়ে। অনসূয়ার নিজেরই কি কম আশ্চর্য লাগছে? এই যে অবেলার ঢলে পড়া রোদ্দুরে ঝিকিমিকি বকুল পাতায় চোখ রেখে অলস ভঙ্গিতে শুয়ে আছে সে। লাল পাড় শাড়ির কোড়া গন্ধ ঠেলে কাঁচা হলুদের গন্ধ ভাসছে গা থেকে। লম্বা লম্বা দুটি হাতের মণিবন্ধে চিকচিক করছে 4 গাছা সোনার চুড়ি। কানের ফুটো টনটন করছে দুলের ভারে। এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে তার জীবনে? পাখিরা উড়ল, উড়ুক। ছেলেরা ফিরল ধুলো পায় স্কুল থেকে, ফিরুক। ঘন হয়ে সন্ধ্যা নামুক ঘরে ঘরে। তবু আজ তাকে ব্যস্ত হতে হবে না, উদ্ভ্রান্ত হতে হবে না। কেউ আজ ডাকবে না তাকে। কিছুতেই আজ আর তার কিছু এসে যাবে না। অথচ এ সময় রোজ সে কি করে? স্কুল থেকেও ফেরে না। যদি বা শনিবার ফেরে, তক্ষুনি আঁচ দেয় উনুনে। খাবার জোগাড় করে ভাইদের। অবিশ্বাস্য নিষ্ঠুর মেজাজ নিয়ে কাজ থেকে ফিরে বাবার যাতে এতটুকু ত্রুটিও চোখে না পড়ে, তার চেষ্টায় ব্যাকুল হয়ে থাকে। মা বোবা অসহায় চোখে চুপচাপ তাকিয়ে থাকেন তক্তাপোষে শুয়ে। অনুসূয়া নিঃশব্দে কলের মতো সংসারের অনুকোটি দাবি মেটায়। ভাই দুটি ভালোবাসে তাকে। তারা দিদিয়ন্ত প্রাণ। কিন্তু ভালোবাসা গ্রহণ করবার শক্তি কি আছে অনুসূয়ার? বোনটিকে 14 বছর বয়সেই বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছেন মা। কিন্তু বোন নিশ্চিন্ত হতে পারেনি। দিদির জন্য তাকে কথা শুনতে হয় শাশুড়ির কাছে। আজ সব অশান্তির অবসান। আপদ বিদায় হবে আজ। এই সংসারের সব অকল্যাণের আজ পরিমার্জনা হবে। আজ তাদের আনন্দের দিন, মুক্তির দিন। আজ অনুসূয়ার বিয়ে। কাল এই বেলা 3টের পরন্ত রোদ্দুরে সে কোথায়, কত দূরে? সেই দয়ালু ভদ্রলোকটি একটি সামান্য বিজ্ঞাপন দেখেই যিনি আজ গ্রহণ করছেন তাকে, সব জেনেও যিনি তাকে বিবাহের মর্যাদা দিচ্ছেন, কাল তিনি তাকে কোথায় নিয়ে যাবেন? কত দূরে? কে কে তিনি? দেবতা? শয়তান? কাকার মক্কেল? কে? কোথা থেকে এসে হঠাৎ ছোঁ মেরে নিয়ে যাচ্ছেন তাকে? কে সেই মানুষ? মা জানেন? বাবা জানেন? সে নিজে জানে? কেউ কি জানে সেই কথা? তাই কি এই কান্না? তাই? হঠাৎ অনুসূয়ার বুক বেয়ে ভয়ের শিরশিরানি নামল। সভয় চোখ বুঝল সে। শোনা গেছে ভদ্রলোক বোম্বাইয়ের অধিবাসী। শোনা গেছে তিনি মস্ত ধনী। মস্ত তাঁর লোহালক্করের কারখানা, আর সেই কারখানার একচ্ছত্র অধিপতি তিনি। তাঁর ব্যবসার শাখা প্রশাখা দেশে বিদেশে ছড়ানো। নামতই বাঙালি,
বাংলাদেশের সঙ্গে হয়তো কেবলমাত্র বিবাহ দ্বারাই আজ সম্বন্ধ স্থাপিত হবে তাঁর। দীর্ঘকাল আমেরিকা প্রবাসী ছিলেন, মাথার চুল পাকিয়ে ফিরে এসেছেন ভারতবর্ষে। সবই শোনা গেছে, এখনো পর্যন্ত দেখা যায়নি কিছুই। যারা দেখতে এসেছিল অনস্যাকে, বিয়ে ঠিক করতে এসেছিল পাত্রপক্ষ হয়ে, এসব তাদেরই বিবরণ। অবশ্যই আর্থিক পরিচয় কিঞ্চিত দিয়েছেন ভদ্রলোক। সকালবেলাকার দৃশ্যটি মনে মনে কল্পনা করল অনস্যা। তাদের বাড়িতে ঢোকবার নিচু সরু টিনের দরজাটি দিয়ে কেবল আসছেই আসছেই 10-10টা লোক বয়ে নিয়ে এসেছে তার অধিবাসের সামগ্রী। শুধু কি থরে থরে প্রসাধন দ্রব্য আর শাড়ি ব্লাউজের স্তূপ? মাছ, মাংস, দই, মিষ্টি, শাক, সবজি, ফল মূল, তেল, ঘি, পেস্তা, বাদাম, কিশমিশ, কি না! কি তিনি পাঠাননি তাঁর রাজ ঐশ্বর্যের স্বাক্ষরস্বরূপ? বাবা দাঁড়িয়ে আছেন তার ঘরের দরজায়, মা দাঁড়িয়ে আছেন তার ঘরের দরজায়, অনুসুয়া দাঁড়িয়ে আছে রান্নাঘরের দরজায়। ভাই দুটির একটি কোথায় বেরিয়েছে, আর একটি পড়া ছেড়ে উঠে এসে চুপ। 5টি ঝি, 5টি ভৃত্য, প্রত্যেকে নতুন কাপড় পরেছে, নতুন জামা গায়ে দিয়েছে। মেয়েদের হাতে মোটা মোটা সোনার বালা, গলায় পাথরের মালা, কোমরে রূপোর গোট। পুরুষদের কোমরে রূপোর পট্টি। ছোট্ট উঠোন ভরে গেল। 5 মিনিট পর্যন্ত সবাই স্থির। একটু পরে সম্বিত পেয়ে এগিয়ে এলেন মা। শাঁখ বাজালেন দুর্বল বুকে। জিনিসপত্র ঘরে তুললেন, খেতে দিলেন লোকজনদের। তারপর প্রত্যেককে 2 টাকা বকশিস দিয়ে বিদায় দিলেন মিষ্টি মুখে। 20টা টাকা বেরিয়ে গেল এক লহমায়। অনুসুয়া নিঃশ্বাস ছাড়ল। তার আর তার বাবার কত পরিশ্রমের উপার্জনে 20 টাকা। 20 টাকা তাদের বাড়ি ভাড়া। এই টাকার জন্য সপ্তাহে 3টে টিউশনি করতে হয় তাকে। 10টার সময় হাতে কাঁচা মোটা শাড়ি পরে গালে পার্ল পাউডার বুলিয়ে কর্পোরেশনের স্কুলে মাস্টারি করতে যেতে হয়। আর প্রেসের অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে 62 বছরের বুড়ো বাপকে সকাল সন্ধে প্রুফ দেখে দেখে চোখ ক্ষয় করতে হয়। সেই টাকা কিনা এভাবে বেরিয়ে গেল। বুকটা করকর করছিল, কিন্তু মনে পড়ল 4 দিন আগে ভদ্রলোক 5খানা 100 টাকার নোট পাঠিয়েছিলেন তার পাকা দেখার যৌতুক হিসেবে। সেই 5খানার 3খানা খরচ হয়ে 2খানা এখনো তার মার হাত বাক্সে স্থির হয়ে আছে। হাসল অনসুয়া। কাকা হলে 5খানা নোটে 5,000 টাকা আদায় করে ছাড়তেন। বাবা কিছু পারলেন না। না না, ছি! তক্ষুনি মনকে ধিক্কার দিল সে। এসব কেন ভাবছে? কি অন্যায়! হয়তো মানুষটি সত্যিই দয়ালু, হয়তো ঈশ্বর সত্যি এতদিনে দয়া করেছেন অনসুয়াকে, অনসুয়ার লাঞ্ছিত নিপীড়িত মা বাবাকে। অনসুয়াকে যারা দেখতে এসেছিলেন, কই তারা তো কিছু ভয় করবার মতো নয়। তাদের কাছে তো ভয়ের কিছু শোনেনি। তারা তো আর 5 জন ভদ্রলোকের মতোই ভদ্র, বরং বেশি বিনীত, বেশি সদালাপী। 2 জন পাত্রের বন্ধু, 1 জন কর্মচারী। অনেকবার ঠোঁট চেটে, অনেকবার ইতস্তত করে বাবা একবার বলেছিলেন, ছেলেটিকে কি একবার দেখতে পারি? তৎক্ষণাৎ মাথা নাড়লেন 2 বন্ধু। অসম্ভব। বাবা আর কোনো কথা বললেন না। আর সাহস নেই তাঁর। কে জানে, চাপ দিলে যদি বা ভেঙে যায়। তাঁরা বললেন, পাত্র বিয়ের দিন সময় মতো এসে পৌঁছবেন প্লেনে করে, আর বিয়ে করেই পরের দিন সকাল 8টায় উড়ে যাবেন অনসুয়াকে নিয়ে। সামান্য একটা বিয়ের জন্য এর বেশি সময় দেওয়া অসম্ভব তাঁর পক্ষে। বাবা বললেন, তা তো ঠিকই, তা তো ঠিকই। হাত পেতে পাকা দেখার নোট কখানা কোমরে গুঁজলেন। অনসুয়া বাবার দিকে তাকিয়ে রইল অপলক চোখে। বাবা, এই কি তার বাবা? কিন্তু মুখ মলিন করলেন মা। রাত্রিরে খেতে বসে বললেন, আমার ভয় করছে। ভয় কেন? একবার দেখলে না, শুনলে না, খোঁজ খবর নিলে না কিছু? এর চেয়ে আবার কত ভালো খোঁজ খবর নেব? বাবা দ্রুত হাত চালালেন ভাতের থালায়। একটু যদি চোখের দেখাও দেখতাম মানুষটাকে। যত সব! ওরা যা বলল তা যে সব সত্যি কে জানে। তবে যাও না, এরোপ্লেনে চড়ে বোম্বেতে গিয়ে খোঁজ নিয়ে এসো।
পরিবেশন করতে করতে অনসূয়া বুঝতে পারল আস্তে আস্তে রাগ চড়ছে বাবার। ভাই দুটি চোখ চাওয়াচাই করল। মা দুর্বল গলায় আবার বললেন, 7 দিনের মধ্যে সব ঠিক করে ফেলল, ওদেরই বা এত গরজ কেন? আর কটা দিন সময় নাও তুমি। কোথায় দেশ, কোথাকার মানুষ, কি জাত। বোমা ফাটল। সময় নেব কেন? চিরজীবন গলায় ঝুলিয়ে গুষ্টি শুদ্ধ ডুবে মরব না? টাকা খরচ করে তো এই জন্যই বিজ্ঞাপন দিয়েছিলাম। ভাত ছড়িয়ে উঠে দাঁড়ালেন তিনি। মা ঢোক চেপে উদ্গত কান্নাকে বুকের ভিতর পাঠিয়ে দিলেন। আজকাল বাবার রাগ চণ্ডাল। যখন রাত বাড়ল, পাড়া নিস্তব্ধ হল। টিপি টিপি পায়ে অন্ধকার রান্নাঘরে বিড়ালগুলো ঘুরে বেড়াতে লাগলো নিঃশব্দে। অনসূয়া এই জানলাটি দিয়ে তাকিয়ে রইল আকাশে। মনে মনে বলল, একটু ঘুম দাও ঈশ্বর, শুধু একটু ঘুম, ভুলে থাকার সামান্যতম অবকাশ। চোখের উপর হাত চাপল জোরে। বিন্দু বিন্দু তারার মতো হলদে হলদে ফুল ছড়িয়ে ছিটিয়ে কোটি কোটি ভগ্নাংশে ছিন্ন ভিন্ন হয়ে একবার বিক্ষিপ্তভাবে কোথায় মিলিয়ে যায়, আবার রাশি রাশি হয়ে ফুটে ওঠে সজোরে টিপে রাখা বোঝা চোখের তলায়। তারপর আস্তে আস্তে কখন সব পাপড়ি এক হয়ে একখানা ছবি তৈরি হয়ে গেল বিচিত্র রেখায়। নারকোল সুপুরির বেড়া ঘেরা একটি দোতলা বাড়ির একটি ছোট ঘরে একটি 16 বছরের সুখী মেয়ে জানলায় বসে বসে উপন্যাস পড়ছে এক মনে। মাঝে মাঝে তার চোখ পড়ছে নিচের বাঁধানো ঘাট পুকুরে, যেখানে হিজল গাছের নিবিড় ছায়া বিছিয়ে আছে শান্তির মতো। পাশে প্রকাণ্ড পাকুড় পাতার ঝিরিঝিরি কাঁপন, মাধবীলতার বিতান ঢাকা স্নান করে উঠে কাপড় ছাড়বার ঘর, পুকুর ছাড়িয়ে ওপারের ডাঁটাক্ষেত ডিঙিয়ে সীমানার দেয়াল পেরিয়ে ধুলো ওড়া দুপুরের তপ্ত রোদে ঝিমিয়ে পড়া পাকা সড়ক। মেয়েটির চোখ ঘুরে ফিরে সেখানে গিয়ে স্থির হচ্ছে। সে কি জানে এই সময় এই রাস্তায় তাকিয়ে থাকলেই কোনো একটি প্রিয় মুখ দেখতে পাবে হঠাৎ? কদিন আগের কথা, এই তো সেদিনও তার 16 বছর বয়স ছিল। কুসুমপুরের বাড়িতে এই তো সেদিনও সে কত সুখী ছিল। ঘুঘু ডাকা শাঁসা দুপুরে বাগানে বাগানে ঘুরে বেড়াত, পেয়ারা চিবোত বসে বসে, জামরুল তলায় গিয়ে কোঁচর ভরে জামরুল কুড়োত, ঝড় উঠলে উদ্দাম আনন্দে ছোট ভাই বোনের সঙ্গে দৌড়ঝাঁপ, ইচ্ছে করে হেরে যাওয়া, মা বাবা চোখ এড়িয়ে এলানো এলানো লম্বা আমডালে উঠে বসে পা ঝুলানো, এই তো সব সেদিনের স্মৃতি। তারপর সন্ধেবেলা মালির সঙ্গে ঝাড়ি নিয়ে মারামারি, রজনীগন্ধার চামেলির গন্ধে ভরে যেত সারা বাড়ি। মস্ত জমি, এ মাথা ও মাথা হেঁটে বেড়াতেই পরিশ্রম। অবিনাশবাবু শৌখিন মানুষ, আর তাঁর সুযোগ্য সহকারী সন্তানদের মধ্যে সবচেয়ে প্রিয় অনসূয়া। আম জাম কাঁঠাল কলার বড় বাগান তার পৈতৃক, কিন্তু শাকসবজি আর ফুল তার নিজস্ব। বাপে মেয়ে দুজনে মিলে প্ল্যান করে সাজিয়েছিল সেই সব বাগান। টালির প্রশস্ত রান্নাঘরের পিছনে জাল ঘেরা প্রকাণ্ড কিচেন গার্ডেন, বাড়ির সামনের বারান্দার তলায় কোনাচে কোনাচে ইটের মালার ফাঁসে বিলিতি রঙিন ফুল, তাদের মাথা বারান্দা পর্যন্ত উঁচু, বারান্দার বর্ডার। সিঁড়ি দিয়ে নেমে গোল সবুজ লন, গোল করে ঘাস ফুল ঘিরে আছে তাদের। দুপাশ দিয়ে সাপের মতো পেঁচিয়ে রাস্তা চলে গেছে সদর ফটক পর্যন্ত। লাল রঙের সুরকি ঢালা সেই রাস্তার দুপাশে দুটি হাসনুহানার ঝাড়, বাঁশ দিয়ে গোল করা, মাথায় কখনো কুঞ্জলতা, কখনো ঝুমকো ফুল, কখনো মাধবী, যে ঋতুতে যেটা হয়। ডাইনে বাঁয় একটু দূরে দূরে ছোট ছোট চৌকো চৌকো করে এক একটি ফুলের বিছানা। পূব দিকে একেবারে কোণে একটি মস্ত বকুল ফুলের গাছ। অবিনাশবাবু বাঁধিয়ে নিয়েছেন চারপাশে। গরমের সময় ওখানে তিনি সবাইকে নিয়ে পাটি পেতে বসেন। তখন তার হাতে একটি তালপাখা থাকে বটে, কিন্তু হাওয়ার জোরে নাড়তে হয় না সেটা। কিচেন গার্ডেনটি কিছুদিন পরেই অনসূয়ার মা স্বামী ও কন্যার হাত থেকে নিজের হাতেই নিয়ে নিয়েছিলেন, এবং তাদের সঙ্গে প্রতিযোগিতা করে 1 বছরের পরিশ্রমে তিনি এমন ফসল ফলিয়েছিলেন যে বালিহাটির এক্সিবিশনে তার সেই ক্ষেতের লাউ কুমড়োই ফার্স্ট হয়েছিল সেবার। অহংকারে 3 দিন তিনি চোখ টান করে রইলেন। 16 বছরের পলিমাটি জমেছে সেই সব দিনগুলোর উপর।
তবু তবু কি ভোলা যায়, মুছে ফেলা যায় সব হৃদয় থেকে? এই তো চোখের তলায় সব ভিড় করে এসেছে আজ। আর ঘুম নেই, ঘুমেরা দুর্বল, তারা তাদের সরিয়ে দিয়ে নেমে আসতে পারছে না চোখের পাতায়। চোখের পাতা বুজে আসছে না ভারী হয়ে, অতন্দ্র নির্ঘুম জ্বালা ভরা চোখ কেবলই খুলে খুলে যায়। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।